ওকে, তো আজকে আমাদের ক্লাস হচ্ছে গিয়ে আপনার ডাটা এন্ট্রি। আচ্ছা, তো ডাটা এন্ট্রি নিয়ে আমরা একটা ক্লাস করেছি, এমএস ওয়ার্ড কিছুটা বুঝেছিলাম, তারপর ডাটা এন্ট্রি নিয়ে আমরা একটা ক্লাস করেছি। এই ক্লাসে আমরা বুঝেছিলাম হোয়াট ইজ ডাটা এন্ট্রি, হাউ টু গেট ডাটা এন্ট্রি ওয়ার্ক, কোথায় ডাটা এন্ট্রি কাজ পাবেন, এবং ডাটা এন্ট্রি শেখার জন্য আমাদের কি কি শিখতে হবে। তারপর কিছু ওয়ার্ক এক্সাম্পল দিয়েছি, দুইটা ওয়ার্ক এক্সাম্পল দিয়েছি এবং প্র্যাকটিক্যালি দেখিয়েছি কিভাবে এই কাজগুলো করতে হয়। আমরা বলেছিলাম ডাটা এন্ট্রি কত প্রকার, অনলাইন ডাটা এন্ট্রি, অফলাইন ডাটা এন্ট্রি, এগুলো আমরা আলোচনা করেছি। অনলাইন ডাটা এন্ট্রি কি, অফলাইন ডাটা এন্ট্রি কি, এগুলো আমরা আলোচনা করেছি। ঠিক আছে, তো আজকের ক্লাসে আমরা এই অংশ থেকে শুরু করব। দেখুন, এই অংশ থেকে শুরু করব, মানে এমএস ওয়ার্ড থেকে, এমএস ওয়ার্ড থেকে, এমএস এক্সেল থেকে আমরা এখান থেকে শুরু করব, কারণ এটা গত ক্লাসে করার কথা ছিল। গত ক্লাসটা লম্বা হয়ে যাওয়ার কারণে আমি এই অংশ করাই নাই। তো এখান থেকে শুরু করব এবং আজকের ক্লাসে যা আছে আমরা সবগুলো আলোচনা করার চেষ্টা করব। আচ্ছা, এখন এমএস ওয়ার্ড ডাটা এন্ট্রি কি? তো আমি বলেছিলাম আমাদেরকে অনলাইন ডাটা এন্ট্রি, অফলাইন ডাটা এন্ট্রি। অনলাইন ডাটা এন্ট্রি মানে হচ্ছে যে যে ডাটা এন্ট্রির কাজগুলো আমরা অনলাইনে করব, মানে গুগল ড্রাইভে করব, গুগল শিটে করব, বা এমন কোন জায়গায় করব যেখানে আমি কাজ করলে ক্লায়েন্ট দেখতে পারবে আমি কাজ করতেছি। আর অফলাইন ডাটা এন্ট্রি হচ্ছে যে আমি অফলাইনে করব, ক্লায়েন্ট দেখতে পারবে না আমি কি কাজ করছি, যখন কাজটা আমি সাবমিট করব তখন সে দেখতে পারবে। যেমন মাইক্রোসফট ওয়ার্ডে আপনি কাজ করলে এটা হচ্ছে অফলাইন ডাটা এন্ট্রি, এমএস ওয়ার্ডে কাজ করলে এটা হচ্ছে অফলাইন ডাটা এন্ট্রি। ঠিক আছে, এখন দেখুন, এমএস ওয়ার্ডে যদি আমরা ডাটা এন্ট্রি করি তাহলে আমরা কি করতে পারি। আচ্ছা, তো আমি একটু এমএস ওয়ার্ডে যাই। এমএস ওয়ার্ডে গেলাম, যাওয়ার পর আমি এখান থেকে নতুন একটা পেজ নিয়ে নিচ্ছি। আচ্ছা, এমএস ওয়ার্ডে আসলাম, আসার পর ধরেন ফর এক্সাম্পল কোন একটা ক্লায়েন্ট আপনাকে বললো তার কোম্পানিতে যে যতজন এমপ্লয়ি আছেন তার ডাটা আপনাকে তৈরি করে দেওয়ার জন্য, বা যে কোনো কিছু সে বললো এমএস ওয়ার্ডে দেওয়ার জন্য। তো এমএস ওয়ার্ডে কাজ করার জন্য আমরা কি করব, এমএস ওয়ার্ডের মধ্যে একটা গুগলের ফর্ম তৈরি করে নিব, একটা গুগল ফর্ম না, একটা ডাটা ফর্ম তৈরি করে নিব। তো ডাটা ফর্ম কিন্তু এমএস ওয়ার্ডে থাকে না। যেমন ধরেন দেখুন, এখানে আপনার যে মেনু বার গুলো আছে, এই যে মেনু বার বলেন, রিবন বার বলেন, এই যে এখানে আছে, কোনো কোথায় কিন্তু আপনি ডাটা ফর্ম পাবেন না। তো আমাদেরকে একটা ডাটা ফর্ম তৈরি করে নিতে হবে। দেখুন, আমি যদি ইনসার্টে যাই, ইনসার্ট যাওয়ার পরে এখানে আছে টেবিল। প্রথমে আমি একটা টেবিল তৈরি করে নিলাম, ধরেন এই টেবিলটা আমি তৈরি করে নিলাম এখন ক্লায়েন্টের জন্য। তো ক্লায়েন্ট আমাকে বললো তার কি কি লাগবে, ধরেন তার এমপ্লয়ি নাম লাগবে, হ্যাঁ নাম লাগবে। আচ্ছা, তারপর ধরেন সে বললো এমপ্লয়ির আপনার কোন পজিশনে জব করে এটা লাগবে, হ্যাঁ পজিশন। তারপর বললো তার এখানে লাগবে ধরেন স্যালারি, স্যালারি লাগবে, হ্যাঁ আচ্ছা স্যালারি লাগবে। তারপর ধরেন এখানে হয়তো আরো কোনো তথ্যের কথা বললো, ধরেন এখানে আপনার সে মোবাইল নাম্বার বললো, হ্যাঁ মোবাইল নাম্বার বললো, এখানে ধরেন সে ইমেল নাম্বার দিল। আচ্ছা, এগুলো জাস্ট এক্সাম্পল দিচ্ছি, এখানে আরো কোনো তথ্য থাকতে পারে। তো এই কাজগুলো করার জন্য আমরা নরমালি কি করবো, দেখুন আমি একটা মাত্র টেবিল এখানে নিয়েছি। নরমালি আমরা কি করবো, এখানে অনেকগুলা টেবিল তৈরি করে নিব এবং একটা একটা করে ইনপুট করবো। এটাই তো, আমি আবার দেখাই, আমি টেবিলে যাব, যাওয়ার পর এখান থেকে আমি অনেকগুলা টেবিল নিব, অনেকগুলা টেবিল তো এখানে আছেই অলরেডি। আমি একটু বেঁকে যাই, দাঁড়ান একটু বেঁকে যাচ্ছি। আচ্ছা, আমরা নরমালি এখানে ধরেন অনেকগুলো টেবিল নেব এইভাবে, বা ধরেন আমি ইনসার্ট টেবিল, এখান থেকে ধরেন আমি 200 রো নিলাম আর কলাম নিলাম, এখানে ধরেন আপনার 5টা ইয়ে নিলাম, রো নিলাম, ঠিক আছে। ও সরি সরি সরি, এখানে ধরেন 500টা কলাম নিলাম, এখানে ধরেন আপনার 5টা কলাম নিলাম আর 500টা রো নিলাম, ঠিক আছে। দেখুন, এখানে আমরা কি করব, একটা একটা করে টাইপ করবো, এই যে একটা একটা করে টাইপ করবো ক্লায়েন্টের জন্য। ক্লায়েন্ট যেটাই বলুক না কেন আমরা একটা একটা করে করবো, কিন্তু এই একটা একটা করতে গেলে অনেক ঝামেলা হয়ে যাবে, অনেক সময় চলে যেতে পারে। এই জন্য আমরা এইখানে একটা ডাটা ফর্ম তৈরি করে নেবো যখন আমরা কাজ করবো। এখন ডাটা ফর্মটা কি, ডাটা ফর্ম যে আমরা আগে এখানে টেবিলে ক্লিক করব, ক্লিক করার পর টেবিল আমরা তৈরি করে নিয়ে নিব। তারপর এখানে আমরা কি করব, এখানে আমাদের যে ইয়েগুলো প্রয়োজন, দেখুন এই যে আমরা আগে নিয়েছিলাম ইমেল, পজিশন, স্যালারি, মোবাইল, ইমেল, এগুলো তৈরি করে নেব।
নেয়ার পর এখন আমরা ফর্ম তৈরি করবো, ডাটা ফর্ম তৈরি করবো। এখন ডাটা ফর্ম কিন্তু কোথাও নেই, আমি আগে বলেছি, এটা আমাদেরকে তৈরি করে নিতে হবে। তো উপরে দেখুন এই যে রিবন বার আছে, এই যে উপরে আপনি এখানে এই যে এই আইকনে যদি ক্লিক করেন, ক্লিক করার পর দেখুন এখানে আছে আপনার অনেকগুলো বিষয় আছে। এখানে এই জায়গাটা আমি একটু মার্ক করে আপনাদেরকে দেখাই। এই যে জায়গা আছে, এই জায়গার মধ্যে আমরা একটা ডাটা ফর্ম তৈরি করে নেব। তো ডাটা ফর্ম তৈরি করার জন্য আমাদেরকে যেতে হবে কোথায়, কুইক বারে, তারপর যেতে হবে অল কমান্ড। এই শীটটা আমি দিয়ে দিব, একটু আমাকে মনে করে দিবেন, এই শীট দেখে 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 আপনি খুব ভালো করে করতে পারবেন। কুইক বার আছে, এটা কুইক বার। কুইক বার থেকে যাবো আমরা কোথায়, ওই যে মোর কমান্ড, মোর কমান্ডে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে একটা বক্স রয়েছে, এই বক্সে আমরা ক্লিক করবো। এখান থেকে দিব আমরা ওই যে অল কমান্ডস। অল কমান্ডস থেকে দেখুন এখানে অনেকগুলো বিষয় আছে, এখান থেকে আমরা ফর্ম খুঁজে বের করবো। এই যে কোথায় ফর্ম আছে এটা খুঁজে বের করবো। তো আমি একটা সিলেক্ট করলাম, এফে ক্লিক করলাম কম্পিউটারে, দেখুন ফর্ম দেখাবে আমাকে। ফর্ম না, সরি, ডাটা ফর্ম। আমরা ডি তে ক্লিক করবো, ডি, এই যে ডাটা ফর্ম, আমরা ডি তে ক্লিক করেছি, ডাটা ফর্ম। এখন এই ডাটা ফর্মে আমি ক্লিক করলাম, তারপরে এই যে অ্যাড আছে, অ্যাডে ক্লিক করে দিলাম। তারপর এখানে আমরা এই যে ওকে আছে, ওকেতে ক্লিক করে দিলাম। এখন দেখুন এখানে একটা ডাটা ফর্ম তৈরি হয়েছে, এই যে আগে ছিল না, এই যে এই জায়গায় খেয়াল করুন, আগে ছিল না, এখন একটা ফর্ম তৈরি হয়েছে। জাস্ট আমি যদি এই ফর্মে ক্লিক করি, দেখুন একটা বক্স এখানে ওপেন হয়েছে, এবং এখানে কি কি লেখা আছে দেখুন। আমি উপরে যে বিষয়গুলো লিখেছিলাম, এই যে নাম, পজিশন, স্যালারি, ইমেল, হ্যাঁ, এই বিষয়গুলো কিন্তু এখানে লেখা আছে। এখন ধরেন কোন এমপ্লয়ির নাম হচ্ছে ধরেন মিস্টার, ধরেন কামাল, হ্যাঁ, কামাল। তারপর তার পজিশন ধরেন সে হচ্ছে কি আপনার অফিসার। তারপর তার স্যালারি ধরেন হচ্ছে কি আপনার, ধরলাম আর কি, ধরেন এত টাকা। তার মোবাইল নাম্বার ধরেন হচ্ছে কি আপনার এইটা, হ্যাঁ। তার ইমেল অ্যাড্রেস ধরেন হচ্ছে গিয়ে ফর এক্সাম্পল এইটা। আচ্ছা, এখন তখন আমি যদি এখানে অ্যাড দিতে ক্লিক করি, এটা চলে যাবে, নতুন আরেকটা ফর্ম এখানে আসবে। তারপর আমি এখানে কারো নাম লিখলাম, তার পজিশন লিখলাম, তার স্যালারি লিখলাম, তার মোবাইল নাম্বার লিখলাম, তার ইমেল লিখলাম, আবার অ্যাড দিতে ক্লিক করব। এইভাবে দেখুন যত প্রয়োজন আমি এই ফর্মে শুধুমাত্র ক্লিক করতে থাকবো, যে ফর্মে, এই ফর্মে আমি কাজ করতে থাকবো, ঠিক আছে। অ্যাড নিউ, আবার চলে আসলো, আমি আবার টাইপ করলাম। এখানে কি টাইপ করবেন, ক্লায়েন্ট যেটা বলে সেটাই টাইপ করবেন, ক্লায়েন্ট যেটা বলে সেটা টাইপ করবেন। অ্যাড নিউ, আবার দেখুন বারবার আমি অ্যাড নিউতে ক্লিক করতেছি, বারবার নতুন নতুন ফর্ম আমার কাছে আসতেছে। এইভাবে আপনি আনলিমিটেড করে যান। তারপর আপনি কি করবেন, এখানে আপনি যদি ক্লোজে ক্লিক করেন, দেখুন আমি যা টাইপ করেছিলাম সব কিন্তু আমার শিটে চলে আসছে। তো এইভাবে হচ্ছে কি আপনার ডাটা ফর্ম তৈরি করতে হয়। আচ্ছা, এটা হচ্ছে ওয়ার্ডে। এখন এক্সেলে আপনি সেই কাজটা কিভাবে করবেন, এক্সেলে আপনাকে এইভাবে কাজ করার জন্য ডাটা ফর্ম তৈরি করতে হবে। ডাটা ফর্ম তৈরি করা ছাড়া আপনি কাজ করতে পারবেন, কিন্তু ডাটা ফর্ম তৈরি করে যদি আপনি কাজ করেন, কাজটা আপনি সহজে করতে পারবেন। তো এক্সেলেও একই প্রসেস। আমরা যদি এখান থেকে বেরিয়ে যাই, এই আমি এক্সেলে গেলাম। এক্সেলে যাওয়ার পর আমি কি করব, ধরুন এইখানে আমি কোনো কিছু লিখলাম, হ্যাঁ, ঠিক আগের মতো ধরেন লিখলাম আমি নেম, তারপর ধরেন নেম, পজিশন, স্যালারি, মোবাইল, ইমেল, হ্যাঁ, আমি লিখলাম। লেখার পর এটাকে আমি একটা টেবিল এখান থেকে তৈরি করে নিলাম। ধরেন আমার টেবিলটা এতটুকু থাকবে, ঠিক আছে। এই যে সব কিছু হয় কেন, আচ্ছা, এই যে তারপরে যে ফরম্যাট, টেবিল ফরম্যাট, এই টেবিল ফরম্যাটে ক্লিক করব। এখান থেকে আমি একটা ফরম্যাট নিয়ে নিব টেবিলের। তারপর এইখানে একটা টিক চিহ্ন দিয়ে ওকেতে ক্লিক করে দিব। আচ্ছা, এখন আমরা এই বিষয়গুলো করব। করার জন্য ঠিক আগের মতো মাইক্রোসফট ওয়ার্ডে আমরা কি করব, একটা ডাটা ফর্ম তৈরি করে নেব এমএস ওয়ার্ডে, এমএস এক্সেল। তো এমএস ওয়ার্ডে যখন করেছিলাম তখন আমরা এই জায়গা থেকে কুইক বার থেকে নিয়েছিলাম, এটি উপর নাম হচ্ছে কুইক বার। আর এমএস এক্সেলে যখন আমরা ডাটা ফর্ম তৈরি করব তখন আমরা কোথায় যাবো, যে লোগোতে যাব। লোগোতে ক্লিক করব। লোগো থেকে আমরা চলে যাবো কোথায়, এই যে এক্সেল অপশন, এক্সেল অপশনে আসলাম। এক্সেল অপশনে ক্লিক করলাম।
ক্লিক করার পর এখানে আছে কাস্টমাইজ, কোথায় যেন আছে কাস্টমাইজ, এই কাস্টমাইজ, কাস্টমাইজে ক্লিক করব। তারপর এই যে বক্স, এই বক্সে আমরা আগে দিয়েছিলাম কি অল কমান্ডস, এখন দিব আমরা কমান্ডস নট ইন দা রিবন। আগে দিয়েছিলাম অল কমান্ডস, এখন আমরা দেব কমান্ডস নট ইন দা রিবন, দিলাম। তারপরে এখান থেকে আমরা ফর্ম খুঁজে বের করব। আগে আমরা ডাটা ফর্ম খুঁজে বের করেছিলাম, এখন আমরা এখান থেকে ফর্ম খুঁজে বের করব। এফে ক্লিক করলাম, দেখি ফর্ম কোথায় আছে, এই যে ফর্ম, এই ফর্মে ফর্মটা সিলেক্ট করলাম, এটা ক্লিক করলাম, দেখুন ফর্মটা অ্যাড হয়ে গিয়েছে। এখন ওকেতে ক্লিক করলাম, এখন দেখুন এখানে একটা ফর্ম অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে। আচ্ছা দেখুন এখন এখানে ফর্ম ক্রিয়েট হয়ে গিয়েছে। তো ঠিক আপনি আগের মতো এখানে টাইপ করবেন যা যা প্রয়োজনে, যে ঠিক যেভাবে ওয়ার্ডে দেখেছিলাম এইভাবে আপনি টাইপ করবেন। নিউতে ক্লিক করবেন, দেখুন আমি যত টাইপ করবো এই ফর্মে, নিউতে ক্লিক করলাম, এই দেখে বাড়তেছে একটা একটা করে। আচ্ছা, তো আপনি এখানে অ্যাকচুয়ালি কি টাইপ করবেন কি না, এগুলো প্রথম ক্লাস দেখলে আপনার বোঝার কথা। প্রথম ক্লাসে আমি কিন্তু ওয়ার্ক এক্সাম্পল আপনাকে দিয়েছি, যেমন দেখুন এখানে অ্যাকচুয়ালি কি কি করতে হয়, ডাটা এন্ট্রিতে কিভাবে ক্লায়েন্ট আপনাকে বলবে কি আপনি তৈরি করবেন, এগুলো আমি এক্সাম্পল দিয়েছি প্রথম ক্লাসটা। আপনি আরো ভালো করে নেবেন যদি এগুলো না বুঝে থাকেন। জাস্ট আজকে দেখিয়েছি কিভাবে আপনি এখানে ফর্ম তৈরি করবেন, ডাটা ফর্ম তৈরি করবেন এমএস ওয়ার্ড বা এমএস এক্সেল। ওকে, আচ্ছা এখন দেখি আমরা, দেখুন গুরুত্বপূর্ণ কাজ দেখি। আমরা একটু ফাইবারে যাই। ডাটা এন্ট্রি কাজ করার জন্য আপনাকে কি কি জানতে হবে, আর ফাইবারে গেলে আপনি খুব ভালো বুঝতে পারবেন। এই ফাইবারে আসলাম, সার্চ করলাম ডাটা এন্ট্রি লিখে, সার্চ করার পর দেখুন এখানে অনেকগুলো গিগ আসছে। এখন এই গিগগুলো আমি একটু ওপেন করি। ওপেন করার পর আমি দেখি যে তারা কি কি পারে, তারা যে বিষয়গুলো পারে এই বিষয়গুলো আমাকে পারতে হবে। আমি একটা গিগ ওপেন করলাম, সে একজন ফ্রিল্যান্সার, সে কি কি পারে দেখুন, ডাটা এন্ট্রি পারে, ডাটা মাইনিং পারে, ওয়েব রিসার্চ পারে, লিড জেনারেশন পারে, ইন্টারনেট রিসার্চ পারে, ইমেল লিস্ট বিল্ডিং পারে, লিঙ্কডইন লিড জেনারেশন পারে, বিটিবি লিড জেনারেশন পারে, টার্গেটেড ইমেল লিস্টিং পারে। আচ্ছা, অ্যাকচুয়ালি দেখুন এই যে লিড জেনারেশন, ইন্টারনেট রিসার্চ, যে ইমেল লিস্ট বিল্ডিং, লিড জেনারেশন, লিঙ্কডইন লিড, বিটিবি লিড, এগুলো সবই একই জিনিস, সবইগুলো কিন্তু একই জিনিস। এগুলো একটা পারলে সবগুলোই পারা যায়। হ্যাঁ দেখুন, কপি পেস্ট ওয়ার্ক, মাইক্রোসফট এক্সেল, সবগুলো একই জিনিস, মানে একটা কাজ পারলে আপনি সবগুলো পারবেন। লিঙ্কডইন রিচার্জ, খুব একটা পার্থক্য নেই এদের মধ্যে। আচ্ছা, এই হচ্ছে আরেক সেলার, বাংলাদেশি সেলার, উনি কি কি পারে দেখুন, ডাটা এন্ট্রি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ওয়েব রিসার্চ, ওয়ার্ডপ্রেস ডাটা এন্ট্রি, মাইক্রোসফট অফিস পারে, ওয়েব স্ক্র্যাপিং পারে, কাস্টমার সার্ভিস, হ্যাঁ ইমেল সার্চিং, ফটোশপ পারেন, টাইপিং পারেন, এখানে কিন্তু মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট পারেন, ওয়ার্ড পারেন, পিডিএফ টু এক্সেল পারেন, ফটো এডিটিং পারেন। দেখছেন মানে এক একজন কিন্তু এখানে এক এক স্কিল দিয়েছে। আমরা এটা দেখে দেখুন, দেখুন এক একজন কিন্তু এখানে এক এক স্কিল দিয়েছে। তার মানে হচ্ছে এটা দাঁড়াচ্ছে যে ডাটা এন্ট্রি করার জন্য আপনি যদি 2-3টা স্কিল থাকে আপনার মধ্যে, 2-3টা দিয়েও করতে পারবেন। 4-5টা স্কিল থাকলে সেটা দিয়েও করতে পারবেন। এখন আপনি যদি আরো স্কিল অর্জন করতে পারেন, সেটা আপনার জন্য আরো ভালো, আপনি কাজ আরো বেশি পাবেন। আপনি যদি আরো স্কিল অর্জন করতে পারেন, আরো কাজ বেশি পাবেন। এখন এই কাজগুলো আপনি শিখবেন কিভাবে? যেহেতু আমি ডাটা এন্ট্রির 2টা ক্লাস করাচ্ছি, এই 2টা ক্লাসে তো আপনার এই সবগুলো আমি আলোচনা করব না। অ্যাকচুয়ালি এখানে সব বিষয় কিন্তু একই। আমি গত ক্লাসে বলেছি, এখনো বলছি, এখানে 1-2টা কাজ জানলে সব কাজ অটোমেটিকলি পারা যায়। এখন আপনি যদি ভালো করে শিখতে চান ডাটা এন্ট্রি, তাহলে আপনি কি করবেন, এইভাবে ফাইবারে আসবেন। আসার পর দেখুন অন্যরা কি কাজ পারে, ঠিক আছে? এখন দেখুন একটা কাজ, ধরুন এই কাজ সম্পর্কে আপনার আইডিয়া নেই, গুগল স্প্রেডশিট, এটা আইডিয়া নেই, আপনি এটাকে কপি করেন, কপি করে আপনি ইউটিউবে যান, ইউটিউবে গিয়ে এইটা নিয়ে আপনি আলাদা একটা ভিডিও দেখুন, গুগল স্প্রেডশিট কি। দেখুন এখানে এটা নিয়ে আলাদা ভিডিও আছে, বেশি বেশি লম্বা ভিডিও না, এক একটা ভিডিও কত মিনিটের, 15 মিনিটের, 15 মিনিটের, 10 মিনিটের এক একটা ভিডিও, এটা আপনি দেখুন, ঠিক আছে? আমি সেটা এখানে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এই 8টা বিষয় আপনাদের শেখাবো। এইগুলো এনাফ, ডাটা এন্ট্রির জন্য এইগুলো এনাফ। কিন্তু আপনি যদি আরো স্কিল অর্জন করেন ডাটা এন্ট্রির জন্য, আরো অন্য কাজ শিখে, সেটা আপনার জন্য আরো ভালো, আপনি কাজ পাওয়াটা আপনার জন্য ইজি হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখুন কপি পেস্ট জব, খুবই জনপ্রিয় একটা কাজ। এটা অনেকেই শুনেছেন এবং অনেকেই প্রশ্ন করেন, ভাই কপি পেস্ট কাজ কিভাবে করবো?
মানে সবাই খুব ইজি কাজ খুঁজে। তো কপি পেস্ট লিখে আমি আগে সার্চ করি ফাইবারে, দেখি তো কাজ আছে কিনা। দেখুন 19,000 গিগ আছে যারা শুধু কপি পেস্ট করে। আই উইল ডু প্রফেশনাল এক্সেল ডাটা এন্ট্রি কপি পেস্ট ওয়েব রিসার্চ, মানে কপি পেস্ট শুধুমাত্র ওনারা কপি পেস্ট করেন। এখন কপি পেস্ট জিনিসটা কি? কপি পেস্ট হচ্ছে এক জায়গা থেকে কপি করা, এই জিনিসটা অন্য জায়গায় ট্রান্সফার করা। ঠিক আছে, যেমন ধরুন আমি এই যে ইউআরএলটা আছে আমি এটা কপি করলাম কন্ট্রোল সি দিয়ে, এবং আমি এইখানে এটাকে পেস্ট করলাম এখানে নিচে, এই যে কন্ট্রোল ভি দিলাম, দেখুন এটা এখানে চলে আসছে। মূলত এটা হচ্ছে কপি পেস্ট। মানে ক্লায়েন্ট আপনাকে কোনো একটা ওয়েবসাইট দিয়ে বলবে এই ওয়েবসাইট থেকে এই জিনিসগুলো কপি করে তুমি আমাকে একটা শিটে তুলে দাও। মানে খুব ইজি কাজ। মানে ক্লায়েন্ট কি বলবে যে এই একটা ওয়েবসাইট দিলাম, এই ওয়েবসাইট থেকে তুমি আমাকে এই তথ্যগুলা কপি করে আমার ওয়েবসাইটে আমাকে একটা শিটে দিয়ে দাও। সেটা অনলাইনে হতে পারে, অফলাইনে হতে পারে, মানে এমএস ওয়ার্ডেও হতে পারে, গুগল ড্রাইভেও হতে পারে, এক্সেলেও হতে পারে, যেখানেই হোক না কেন কাজটা হচ্ছে আপনি শুধু কপি করবেন আর শিটে এনে পেস্ট করবেন, এতটুকু। আচ্ছা, দেখুন কপি পেস্ট কাজ কত সহজ। এখন ফর এক্সাম্পল ক্লায়েন্ট ধরেন আপনাকে এই ওয়েবসাইটটা দিল, আমি উদাহরণ দিলাম, এখানে একটা ওয়েবসাইট আমি রেখেছি উদাহরণস্বরূপ। ওয়েবসাইটটা ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিয়েছে, লিঙ্ক দিয়ে বলবে যে এই ওয়েবসাইটে যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টের নাম, প্রাইস আর ছবি, এই তিনটা জিনিসের একটা লিস্ট তুমি আমাকে করে দাও। এই ওয়েবসাইটে ধরেন আপনার 1 লাখ প্রোডাক্ট আছে, বা 20,000 প্রোডাক্ট আছে, বা 50,000 প্রোডাক্ট আছে। এখন তুমি কি করো, এই প্রোডাক্টগুলার আমাকে নাম, প্রোডাক্টের প্রাইস, প্রোডাক্টের ছবি, এই তথ্যগুলো আমাকে দাও। বা সে আরো অন্য কিছু বলতে পারে, প্রোডাক্টের এইটা দাও সেটা দাও, বা এই দেখুন এদের ডিসকাউন্ট আছে এখানে, দেবো প্রোডাক্ট কোন প্রোডাক্টের কত পার্সেন্ট ডিসকাউন্ট আছে, তুমি এইটাও আমাকে কপি করে দিয়ে দাও একটা শিটে। এতটুকু এতটুকু কাজ, যে কেউ কাজ করতে পারবে এই কাজটা। এখন আমরা কি করব এই কাজটা করার জন্য? দেখুন ক্লায়েন্ট আমাকে এই ওয়েবসাইট দিয়েছে, ফর এক্সাম্পল আমি ওয়েবসাইট ওপেন করলাম। এখন আমি কি করব, একটা শিট তৈরি করব। গত ক্লাসে যে দেখেছিলাম কিভাবে শিট তৈরি করতে হয়, এই শিটে গেলাম, যাওয়ার পর শিটটাকে তৈরি করব। ক্লায়েন্ট আমাকে কি বলেছে? ক্লায়েন্ট বলেছে ধরেন প্রোডাক্ট নেম, প্রোডাক্ট নাম দেওয়ার জন্য নেম, আর কি বলেছে প্রোডাক্ট ইমেজ, প্রোডাক্ট ইমেজ দেওয়ার জন্য বলেছে। আর কি বলেছে, ধরেন প্রাইস, আর কি বলেছে, ধরুন সে অন্য কোনো কিছু বলেছে এখানে। হ্যাঁ, যেটাই বলবে সে আপনি দিতে পারবেন, কারণ এগুলো আপনাকে যে লিঙ্ক দিয়ে যেই লিঙ্কে আপনি পাবেন, সে যেই তথ্য বলুক না কেন। আমি এখানে 3টা তথ্য উদাহরণ দিয়েছি। এখন ধরেন সে আপনাকে বললো আরো অনেক তথ্য দেওয়ার জন্য, আপনি সব তথ্যগুলো কোথায় পাবেন? শিটে পেয়ে যাবেন। মানে আপনাকে যে লিঙ্ক সে শেয়ার করবে এই লিঙ্কে পেয়ে যাবেন। এটা নিয়ে আপনার চিন্তা করতে হবে না। মূলত আমি বুঝাচ্ছি যে কপি পেস্ট আসলে কি। আচ্ছা, তাহলে আমি এটা তৈরি করলাম। ওকে, এখন যে ক্লায়েন্টের ওয়েবসাইট, সে বলেছে এই প্রোডাক্টগুলো প্রাইস এবং নাম দেওয়ার জন্য। তাহলে আগে আমি এখানে ওপেন ক্লিক করলাম। ক্লিক করার পর এই প্রোডাক্টের নাম কি দেখুন, এই ডায়মন্ড রিং। প্রোডাক্টের নাম হচ্ছে ডায়মন্ড রিং। আমি শিখে গেলাম, প্রোডাক্ট নেমের জায়গায় এটাকে পেস্ট করে দিলাম ডায়মন্ড রিং। তারপর এই প্রোডাক্টের প্রাইস কত টাকা, প্রাইস এখানে থাকার কথা, এই যে প্রাইস ধরেন এত টাকা, এটা টাকা, এত টাকা প্রাইসটা আমি ওনাকে জানিয়ে দিলাম। সরি এইখানে না, এইখানে। আর ক্লায়েন্ট কি বলেছে, প্রোডাক্টের ইমেজটা নেওয়ার জন্য, এই যে ইমেজ, এই ইমেজ, জাস্ট ইমেজ নেওয়ার জন্য আপনি ইমেজের যে উপর মাউসের রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে আছে আপনার থাকার কথা কপি ইমেজ, না ইমেজ একটা ইউআরএল থাকে, দাঁড়ান, এই ইমেজ ধরুন, এই যে কপি ইমেজ অ্যাড্রেস, আপনি এখানে ক্লিক করবেন, তারপর এখানে এই লিঙ্কটা পেস্ট করে দিয়ে দিবেন। ঠিক আছে, এটা এই লিঙ্কে ক্লিক করলে কিন্তু ইমেজটা দেখা যাবে, এই যে ইমেজ, এই ইমেজটা দেখা যাবে। আচ্ছা, দেখুন এখানে আরো অনেক তথ্য আছে। আমি শর্টকাট বোঝানোর জন্য মাত্র এখানে 3টা অপশন ক্রিয়েট করেছি, প্রোডাক্ট নেম, প্রোডাক্ট ইমেজ, প্রাইস। ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে তুমি আমাকে এইটা কি দিবা, এই যে ডিজাইনিং যে নাম্বার আছে এই নাম্বারটা দিবা, বা ধরো তুমি আমাকে এই প্রোডাক্টে কত পার্সেন্ট ডিসকাউন্ট আছে এইটাও লিখে দিবা, বা এই প্রোডাক্ট বর্তমানে স্টকে আছে কিনা তুমি এইটাও দিয়ে দিবা। যা সে বলবে, ধরুন প্রোডাক্টটা স্টকে আছে কিনা আমি জানবো কিভাবে? হ্যাঁ, দেখুন ইন স্টক লেখা আছে এখানে। তাহলে আমি কি করব, আরেকটা কলাম এখানে বাড়িয়ে নিব, এখানে বাড়িয়ে নিব যে স্টকে আছে কিনা, তারপর ইন স্টক এটা আমি কপি করে দিব। ঠিক আছে,
এইভাবে ক্লায়েন্ট আপনাকে যে তথ্যগুলো নিতে বলবে এইগুলো আপনি এখান থেকে কপি করে নিয়ে যাবেন। এটা হচ্ছে মূলত কপি পেস্টের কাজ। এখন আমি একটা ওয়েবসাইটে আপনাকে উদাহরণ দিয়েছি, এখানে ক্লায়েন্ট ওয়েবসাইট দিয়ে দিয়েছে আপনাকে। এমনও হতে পারে কোনো ক্লায়েন্ট আপনাকে ওয়েবসাইট দিবে না, না দিয়ে বলতে পারে যে তুমি অ্যামাজনে যাও, অ্যামাজন থেকে আমাকে এই প্রোডাক্টের এই তথ্যগুলা কপি করে দাও, বা তুমি আলিবাবা ওয়েবসাইটে যাও, গিয়ে আমাকে এই প্রোডাক্টের ধরুন মাউস বা কিবোর্ড বা ধরুন কম্পিউটার এই প্রোডাক্টের এই তথ্যগুলো আমাকে তুমি কপি করে দিয়ে দাও। মূল কথা হচ্ছে কপি পেস্ট হচ্ছে কোনো কিছু কপি করে শিটে পেস্ট করা, এটা এই শিটে ক্লায়েন্টকে দিয়ে দেওয়া। খুব সহজ একটা কাজ। আমি আশা করি এই কাজটা আপনারা পারবেন যদি কাজটা পান। এখন ধরুন আমি পুরোপুরিভাবে ক্লায়েন্ট যাবে বলেছি, ধরুন আমার তার 20,000 প্রোডাক্টের তথ্য লাগবে, 10,000 প্রোডাক্ট তথ্য লাগবে, আমি এই শিটটাকে তৈরি করলাম। তৈরি করার পরে যে শেয়ারের অপশন রয়েছে, শেয়ারে ক্লিক করলাম। শেয়ারে ক্লিক করার পর এই শিটটা আমি এখান থেকে ক্লায়েন্টকে শেয়ার করতে পারি। কিভাবে? আমি এই জায়গায় ক্লায়েন্টের ইমেল আইডি দিতে পারি, এই যে ইমেল অ্যাড্রেস দিলাম, কোনো মেসেজ দিতে পারি, দিয়ে আমি সেন্ডে ক্লিক করতে পারি। অথবা আমি কি করতে পারি, এই যে এইখানে অপশন রয়েছে রেস্ট্রিক্টেড, এখানে ক্লিক করব, করার পর এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক এখানে ক্লিক করব। তারপর যে ভিউয়ারের জায়গায় আমি তাকে এডিটর দিয়ে দিব। যদি আমি ভিউয়ার দিয়ে তাকে এই লিঙ্কটা দেই, তাহলে সে শুধু ভিউ করতে পারবে, এডিট করতে পারবে না। আমরা এডিটর দিব, তারপর দেখুন এই যে লিঙ্কটা আছে কপি লিঙ্ক, এই লিঙ্কটা কপি করলাম। এখন আমি ক্লায়েন্টকে এই লিঙ্কটা দিয়ে দিলে সে এই শীটের অ্যাক্সেস পেয়ে যাবে। অথবা এখানে ইমেইলের মাধ্যমে আমি তাকে লিঙ্কটা দিতে পারি, মানে অ্যাক্সেসটা দিতে পারি শীটের। আচ্ছা, একটা বিষয় দেখুন, আমরা কপি পেস্ট জব দেখেছি। এখন দেখুন অ্যামাজন প্রোডাক্ট লিস্টিং খুবই জনপ্রিয় একটা কাজ, এই কাজটা প্রচুর পরিমাণে পাওয়া যায়। এখন অ্যামাজন প্রোডাক্ট লিস্টিং আর কপি পেস্ট জবের মধ্যে আসলেই কোনো পার্থক্য নেই। পার্থক্য আছে কি নেই আপনি একটু পরে বুঝতে পারবেন। আমি এই জন্য বলেছি যে একটা কাজ করলে আপনি বাকি কাজ করতে পারবেন। দেখুন অ্যামাজন প্রোডাক্ট লিস্টিং লিখে ফাইবার যখন সার্চ করলাম, তখন ফাইবার আমাকে বলছে 8,000 গিগ, মানে 7,900 গিগ এখানে আছে, যারা শুধু অ্যামাজনের প্রোডাক্ট লিস্ট করে। দেখুন সে ইতিমধ্যে 1,000 কাজ করেছে, উনিও 1,000 কাজ করেছেন, উনিও 1,000 কাজ করেছেন। দেখুন প্রচুর কাজ, দেখুন 1,000 কাজ কমপ্লিট করেছেন, প্রচুর কাজ আসছে। হ্যাঁ, আমরা যদি একটা গিগ এখান থেকে ওপেন করি, ধরুন এই গিগটা ওপেন করলাম, ওপেন করার পর দেখুন এখানে আপনার অ্যামাজন প্রোডাক্ট লিস্টিং নিয়ে কাজ করেন, কত টাকা প্রাইস এখানে উনি সব উল্লেখ করেছেন। তো অ্যামাজন প্রোডাক্ট লিস্টিং আর কপি পেস্টের মধ্যে পার্থক্য কতটুকু আপনারা একটু পরে বুঝতে পারবেন। দেখুন অ্যামাজন প্রোডাক্ট লিস্টিং, অ্যামাজন হচ্ছে একটা জনপ্রিয় ওয়েবসাইট, যেখানে একটা ই কমার্স ওয়েবসাইট, যেখানে বিভিন্ন প্রোডাক্ট বিক্রি হয়। আপনার কোনো শপ থাকলে আপনি কি করবেন, এই ধরেন আপনার একটা দোকানদারে, আপনার একটা দোকান আছে ধরেন, সেখানে আপনি ঘড়ি বিক্রি করেন, মানে ওয়েবসাইটে ঘড়ি বিক্রি করেন বা অনলাইনে ঘড়ি বিক্রি করেন। এই ঘড়িটা আপনি অ্যামাজনে আপলোড করে অ্যামাজনের মাধ্যমে বিক্রি করতে পারবেন। অ্যামাজন হচ্ছে এরকম একটা ই কমার্স ওয়েবসাইট, বিশ্বব্যাপী এই ওয়েবসাইটটা পরিচিত এবং খুবই জনপ্রিয় একটা ওয়েবসাইট। এখন ক্লায়েন্ট আপনাকে বলতেছে অ্যামাজন থেকে প্রোডাক্ট লিস্টিং করার জন্য, তাহলে আপনাকে যেতে হবে কোথায়? অ্যামাজনে। আমাকে যেতে হবে অ্যামাজনে। এই যে আমি অ্যামাজনের লিঙ্ক এখানে রেখেছি। আচ্ছা দেখুন, দুইভাবে কাজটা দুইভাবে না অনেকভাবে হতে পারে। প্রথমত ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে তুমি অ্যামাজনে যাও, অ্যামাজনে গিয়ে যে কিবোর্ড গুলো আছে অ্যামাজনের, এই কিবোর্ড গুলোর একটা লিস্ট আমাকে তুমি করে দাও। অথবা ক্লায়েন্ট আপনাকে অ্যামাজন থেকে এই অ্যামাজনের লিঙ্কটা দিয়ে দিতে পারে, এই লিঙ্কে ক্লিক করলেই আপনি কিবোর্ড পেয়ে যাবেন। এই যে কিবোর্ড দেখুন, ঠিক আছে, এই লিঙ্কে ক্লিক করার পরে আমরা কিবোর্ড পেয়ে গেছি। এখন ক্লায়েন্ট আমাকে বলতেছে যে তুমি এই প্রত্যেকটা কিবোর্ডের তথ্য আমাকে দাও। এইটা বলার পর সে আপনাকে কিছু রিকোয়ারমেন্টও করতে পারে। কি রিকমেন্ড করতে পারে? যে যে কিবোর্ড গুলোর প্রাইস ধরেন $18 বেশি, বা ধরেন যে কিবোর্ড গুলোর প্রাইস হচ্ছে কি আপনার $20 থেকে বেশি, বা ধরেন যে কিবোর্ড গুলোর প্রাইস হচ্ছে আপনার $18 কম। আচ্ছা, অথবা সে বলতে পারে ধরুন যে কিবোর্ড, এই কিবোর্ড গুলো ব্র্যান্ড হতে হবে অমুক ব্র্যান্ডের, ঠিক আছে। বা ধরেন আপনাকে সে বলতে পারে যে, মানে অনেক ধরনের রিকোয়ারমেন্ট আপনাকে বলতে পারে। এক এক ক্লায়েন্ট এক এক ধরনের রিকোয়ারমেন্ট আপনার কাছে চাইবে। এইটাই চাক, মানে সে চাক না কেন, আপনি এটা এখানে খুঁজলে পাবেন অ্যামাজনে এসে। তো আমাদেরকে সর্বপ্রথম কি করতে হবে? আগের মতো এইভাবে একটা শীট তৈরি করে নিতে হবে, ঠিক আছে। তো আমি এই শীটটাকে একটু ইয়ে করে নেই, শীট তৈরি করে নিতে হবে। এখন আপনার ক্লায়েন্ট আপনাকে কি বলেছে আপনি ভালো জানেন। ধরুন ক্লায়েন্ট আপনাকে বলেছে যে আপনার প্রোডাক্টের ইমেজ, আচ্ছা প্রোডাক্টের টাইটেল, ক্লায়েন্ট বলেছে আপনাকে ধরেন ফর এক্সাম্পল
টাইটেল দেওয়ার জন্য। আচ্ছা, তারপর সে বলেছে প্রাইস দেওয়ার জন্য, তারপর সে বলেছে ইমেজ দেওয়ার জন্য, তার সে বলেছে আপনার ডেসক্রিপশন দেওয়ার জন্য। ঠিক আছে, ধরুন এই যতগুলো সে আপনাকে দেওয়ার জন্য বলেছে। দেখুন সেম কপি পেস্ট জবের মতো, এই যে আগে আমি যে কাজটা করেছি ওই কাজটার নাম কপি পেস্ট, আর এই কাজটার নাম অ্যামাজন প্রোডাক্ট লিস্টিং, কিন্তু কাজটা কিন্তু একই, একই কাজ। এখন অ্যামাজনে আমি আসব, এখন অ্যামাজনে আমি আসলাম, এই যে আসার পর কিন্তু আমাকে এই লিঙ্কটা দিয়েছে কিবোর্ডের লিঙ্ক, এই জন্য আমি কিবোর্ড সার্চ করি নাই। এখন ক্লায়েন্ট যদি আমাকে কিবোর্ডের লিঙ্কটা দিয়ে বলতো যে অ্যামাজনে তুমি যাবে, গিয়ে সার্চ করবে কিবোর্ড লিখে, তখন তুমি আমাকে এই এই ব্র্যান্ডের কিবোর্ডগুলো দিয়ে দিবে। ঠিক আছে, এই ব্র্যান্ডের, ধরো আমি এখানে ব্র্যান্ডও লিখলাম, ব্র্যান্ড। মূলত এই শীটটা তৈরি করবে ক্লায়েন্ট যে বিষয়গুলো আমার কাছে চাইবে সেই বিষয়ের উপর নির্ভর করে আমি এই শীটটা তৈরি করব। ক্লায়েন্ট যে বিষয়গুলো চাইবে সেই বিষয়ের উপর নির্ভর করে এক এক ক্লায়েন্ট এক এক ধরনের তথ্য চাইতে পারে। তাহলে আমি আসলাম এখানে, আসার পর ধরেন ক্লায়েন্ট আমাকে বলেছে যে প্রোডাক্টগুলোর প্রাইস $18 নিচে আছে তুমি সেগুলো নিতে পারবে না। ফর এক্সাম্পল, যে প্রোডাক্টের প্রাইস $18 নিচে আছে তুমি সেগুলো নিতে পারবে না। তাহলে দেখুন এটা $18 নিচে না, এটা উপরে। তাহলে আমি এইখানে ক্লিক করলাম, করার পর এই দেখুন ওয়েবসাইট, মানে এই প্রোডাক্ট। তাহলে এই প্রোডাক্টের টাইটেল কোনটা? টাইটেল হচ্ছে এইটা, এই যে টাইটেল হচ্ছে এইটা। আমি টাইটেলটা কপি করলাম, এখানে নিয়ে নিলাম। তারপর হচ্ছে প্রাইস দেওয়ার জন্য, এটা প্রাইস কত, এই যেটা হচ্ছে প্রাইস। মানে ক্লায়েন্ট যে তথ্যই বলুক না কেন, এটা মনে রাখবেন সবগুলা কিন্তু ওয়েবসাইটে আছে, এই জন্য সে বলেছে না হয় আপনাকে বলতো না। ঠিক আছে, আপনাকে কোনো কিছু এখানে বানিয়ে দিতে হবে না, সবগুলা পাবেন। প্রাইস, ইমেজ কোনটা, এই যে ইমেজ, এইটা আমরা আগে নিয়েছিলাম ইমেজ, এখান থেকে এই যে কপি ইমেজ অ্যাড্রেস, এখানে ক্লিক করলাম, ইমেজে ঘরে এটাকে পেস্ট করে দিলাম। ডেসক্রিপশন, দেখি ডেসক্রিপশন আছে কিনা, এই যে ডেসক্রিপশন, কোথায় ডেসক্রিপশন, আচ্ছা এটা হচ্ছে ডেসক্রিপশন, ডেসক্রিপশন ডেসক্রিপশন মেবি এইটা। আচ্ছা আমরা একটা পরে অন্য জায়গায় দেখতেছি, মেবি এইটা ডেসক্রিপশন, এইটা। এখন দেখুন সে বলছে আপনাকে ব্র্যান্ড দেওয়ার জন্য, ব্র্যান্ড, ব্র্যান্ড কোথায় পাবেন, দেখুন ব্র্যান্ড আছে, এই যে ব্র্যান্ড কি, অ্যামাজন বেসিক। হ্যাঁ, আচ্ছা এখন ধরেন আপনাকে ক্লায়েন্ট বলে এটা কালার কি, এটাও দেওয়ার জন্য, তখন আপনি কালার পেয়ে যাবেন। এই যে এখানে যদি ওই যে কালার, কালার কি, এটা ব্ল্যাক। হ্যাঁ, দেখুন অনেক তথ্য আছে। মানে আমি উদাহরণ দিয়েছি আপনাকে এইটা, যে ক্লায়েন্ট এগুলো বলতে পারে। এগুলো ছাড়াও যদি ক্লায়েন্ট আরো কোনো তথ্য বলে আপনাকে দেওয়ার জন্য, তাহলে আপনি জাস্ট শীটটা এভাবে তৈরি করে নেবেন। শীটটা এভাবে তৈরি করে নিয়ে আপনি সব তথ্যগুলো এখান থেকে পেয়ে যাবেন। আচ্ছা আমি একটা নিয়েছি, এখন আমি এইটা নিব, কিন্তু ক্লায়েন্ট, আমি উদাহরণ দিয়েছিলাম, ক্লায়েন্ট আমাকে বলেছে যে $18 নিচে হলে নেওয়া যাবে না, দেখুন এটা প্রাইস $13, আমি এটা নিব না। আচ্ছা তারপর ধরেন আরেকটা, যে এটা $18 উপরে আমি এটা নিব। আচ্ছা দেখুন এটা $19, আমি এইটা নিব। ঠিক এইভাবে আপনি অ্যামাজন থেকে প্রোডাক্ট লিস্ট করতে পারবেন। এখন আমার এই ক্লায়েন্ট আমাকে বলেছে কিবোর্ড নেওয়ার জন্য, আপনার কোনো ক্লায়েন্ট আপনাকে বলতে পারে ধরেন আপনি কম্পিউটার নেবেন, আপনি কম্পিউটার নেবেন, এবং সে আপনাকে আরো অনেক রিকোয়ারমেন্ট দিতে পারে। ধরেন আপনাকে ক্লায়েন্ট বললো যে আমাকে তুমি কম্পিউটারে লিস্ট করে দাও অ্যামাজন থেকে শুধুমাত্র অ্যাপল ব্র্যান্ডের। এখন দেখুন এখানে কিন্তু কোনটা কোন ব্র্যান্ড আমাকে একটা একটা করে খুঁজে বের করে দেবে, তাই না? সে বলেছে অ্যাপল ব্র্যান্ড নেওয়ার জন্য, আমি খুঁজবো কিভাবে? এখানে খোঁজার প্রয়োজন নেই, আমরা ফিল্টারিং করব। বাম দিকে খেয়াল করুন, এখানে ব্র্যান্ড দেওয়া আছে। তাহলে ক্লায়েন্ট বলেছে আমাকে অ্যাপল ব্র্যান্ডের, আমি এই যে অ্যাপলটা সিলেক্ট করলাম, যে এখানে দেখুন এখানে অ্যাপল ব্র্যান্ডের চলে আসবে। ঠিক আছে, অ্যাপল ব্র্যান্ডের। এখন আমার সামনে যতগুলো ডেস্কটপ আছে সবগুলো কিন্তু অ্যাপল ব্র্যান্ডের। এখন ধরে ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে এগুলো প্রাইস রেঞ্জ এত থেকে এত হতে হবে, তাহলে আপনি এখান থেকে প্রাইস রেঞ্জ আপনি সিলেক্ট করে দিতে পারেন। ঠিক আছে, এখন ক্লায়েন্ট বললো যে না তুমি শুধুমাত্র আমাকে পুরাতন কম্পিউটারগুলো তথ্য দিবা। দেখুন আমি এখানে ইউজড লিখে সার্চ করলে এখানে আমরা পুরাতন কম্পিউটার পেয়ে যাবো। দেখুন এইসবগুলো পুরাতন ইউজ করা। আচ্ছা এখন ক্লায়েন্ট দেখুন এইভাবে ক্লায়েন্ট আপনাকে যে যে রিকোয়ারমেন্ট দিবে সবগুলো আপনি এখান থেকে ফিল্টারিং করে নিতে পারবেন। ঠিক আছে, সবগুলো এই যে বাম সাইড থেকে ফিল্টারিং করে নিতে পারবেন। এখন আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই যে কপি পেস্ট জব আর অ্যামাজন জবের মধ্যে আমি কোনো পার্থক্য দেখি না, আমার কাছে দুইটাই একই মনে হয়, কিন্তু দুইটা দুই রকমের কাজ। ওকে, আচ্ছা এখন আসুন ম্যাপ ডাটা এন্ট্রি। আমরা ম্যাপ ডাটা এন্ট্রি লিখে যদি গুগলে সার্চ করি, দেখি তো গুগলে না সরি ইয়েতে ফাইবারে
কাজ আছে কিনা। ম্যাপ ডাটা এন্ট্রি আমি লিখে সার্চ করলাম, কাজ কি আছে দেখুন। ম্যাপ ডাটা এন্ট্রি লেখার পর আমি এখানে পেয়েছি কি আপনার 2400 গিগ আছে अवेलेबल, মানে কাজ আছে। এখন ম্যাপ ডাটা এন্ট্রি কি, আমি যদি বলি যে ঠিক কপি পেস্টের মতো একই, যে প্রথম দিন আপনাদেরকে যে এই যে ইয়ে দেখিয়েছিলাম আপনার ওয়ার্ক এক্সাম্পল ফটোগ্রাফি কোম্পানি কিভাবে বের করতে হয়, ওই কাজটা যেভাবে করবেন ম্যাপ ডাটা এন্ট্রি ওই একই বিষয়, একটার সাথে একটা প্রাসঙ্গিক। যেমন ধরুন কেউ বলে যে আপনাকে ফটোগ্রাফি কোম্পানি খুঁজে বের করার জন্য, আমরা প্রথম দিনের এক্সাম্পলটা দিই, আই নিড ওয়ান কে ডাটা ফটোগ্রাফি কোম্পানি ইন ইউকে, কোনো ক্লায়েন্ট বলেছে আপনাকে, বা কেউ বলেছে আপনাকে কোনো রেস্টুরেন্ট খুঁজে দেওয়ার জন্য, ইউকে যতগুলো রেস্টুরেন্ট রয়েছে সবগুলো রেস্টুরেন্টের তথ্য দেওয়ার জন্য, তবে এগুলো গুগল ম্যাপ থেকে খুঁজে বের করতে হবে আপনাকে। এটা হচ্ছে ম্যাপ ডাটা এন্ট্রি। তাহলে গুগল ম্যাপ কোথায় পাবো? গুগল ম্যাপ আমরা দুইভাবে ইউজ করতে পারি। এক হচ্ছে এখানে আমি সার্চ করতে পারি, ধরেন রেস্টুরেন্ট ইন ধরেন আপনার ইউকে, হ্যাঁ ইউকে, আমি যেটাকে সার্চ করলাম, সার্চ করার পর দেখুন এখানে আছে ম্যাপ, ম্যাপে ক্লিক করলাম, দেখুন আমরা একটা ম্যাপের মধ্যে চলে গেছি। এখন আমরা এগুলো একটা একটা করে ওপেন করব, ক্লায়েন্ট যে রিকোয়ারমেন্ট গুলো বলেছে আমরা সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী এখান থেকে আমরা তথ্যগুলা এন্ট্রি করব, ঠিক আছে। আরেকটা পদ্ধতি হচ্ছে আমরা এই যে আমরা গুগলের অ্যাপ রয়েছে, আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পর দেখুন এখানে আছে ম্যাপ, আমি ম্যাপসে ক্লিক করব। ম্যাপসে ক্লিক করার পর এখন আমি এখান থেকে কান্ট্রি সিলেক্ট করব, আমাকে কি কান্ট্রি বলেছিল, ফর এক্সাম্পল ধরেন ইউএসএ, আমি এখানে ইউএসএ সিলেক্ট করলাম। এখন ইউএসএ তে কি খুঁজবো আমরা, রেস্টুরেন্ট খুঁজবো। এই জন্য দেখুন এই যে ইউএস এর উপর আমি যাব, মাউসটা নিব, ইউএস এর উপর এই যে মানচিত্র দেখুন ইউএসএ আছে, ইউএস এর উপর মাউসটা নিব, নেওয়ার পর মাউস রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করার পর দেখুন এখানে আছে সার্চ নিয়ার বাই, জাস্ট সার্চ নিয়ার বাইতে ক্লিক করব। এখন আমি এখানে ক্লায়েন্ট যেটা বলেছে সেটা আমি সিলেক্ট করব, খুঁজবো। ক্লায়েন্ট কি বলেছে, রেস্টুরেন্টস, দেখুন এখানে রেস্টুরেন্ট দেয়া আছে। এখন দেখুন ইউএসএ তে যতগুলো রেস্টুরেন্ট আছে বা ইউকে তে যতগুলো রেস্টুরেন্ট আছে, বা সেই ইউএস এর কোনো সিটির কথা বললো, আপনি এই সিটি ভাবে খুঁজে বের করবেন যত রেস্টুরেন্ট আছে, সবগুলো এখন আমার সামনে চলে আসছে। এখন আমি কি করতে পারি, এই রেস্টুরেন্ট গুলা আমি একটা একটা করে শিটে নিতে পারি, এই যে এখান থেকে ওপেন করব, একটা একটা করে শিটে নিতে পারি যে ওয়েবসাইটে ভিজিট করে, অথবা আমরা প্রথম ক্লাসে দেখেছিলাম যে কিভাবে ডাটা স্ক্র্যাপ করব, ডাটা স্ক্র্যাপিং করে আমরা এগুলা নিতে পারি। তো আজকে আমরা ডাটা স্ক্র্যাপিং দেখবো আবার নতুন করে। ম্যাপ ডাটা এন্ট্রি, এখন দেখুন এরপরেই আছে হচ্ছে কি আপনার ওয়েব স্ক্র্যাপিং। তো আজকে অনেকে কমেন্টও করেছেন যে আপনি এই বিষয়ে দেখতে চান ওয়েব স্ক্র্যাপিং নিয়ে। ওয়েব স্ক্র্যাপিং হচ্ছে কোনো কিছু আমরা একটা একটা করে না খুঁজে একসাথে আমরা স্ক্র্যাপ করতে পারি, ঠিক আছে, একটা একটা করে না খুঁজে একসাথে আমরা স্ক্র্যাপ করতে পারি, সব ডাটাগুলা আমরা একসাথে নিতে পারি। ফর এক্সাম্পল দেখুন আমরা এই যে গুগল ম্যাপে ছিলাম, এখন আমি কি করবো, একটা একটা করে ওয়েবসাইট ওপেন করবো, না করে আমি জাস্ট এইখানে ক্লিক করবো, এই যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার আছে এখানে আমি ক্লিক করলাম, দেখুন তথ্যগুলো আমরা পেয়ে গেছি। গত ক্লাসে যারা ছিলেন না তাদের উদ্দেশ্যে বলছি, ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার একটা এক্সটেনশন, এই যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার একটা এক্সটেনশন, এই এক্সটেনশনটা আপনার কম্পিউটারে আগে অ্যাড করে নিতে হবে। কিভাবে নেবেন, আপনি গুগলে যাবেন, গিয়ে সার্চ করবেন ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার, এটা লিখে সার্চ করার পর দেখুন এখানে আমরা পেয়েছি ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার, এইখানে আমরা ক্লিক করব, ক্লিক করার পর এটাকে ওপেন করব। ওপেন করার পর দেখুন আমাকে দেখাচ্ছে রিমুভ ফ্রম ক্রোম, কারণ আমার এখানে এটা অ্যাড করা আছে। আপনার কম্পিউটারে অ্যাড করা না থাকলে আপনার দেখাবে অ্যাড ফ্রম ক্রোম, জাস্ট আপনি এই অ্যাড ফ্রম ক্রমে এখানে ক্লিক করলে এটা আপনার কম্পিউটারে অ্যাড হয়ে যাবে। এবং ঠিক আপনার কম্পিউটারের এই জায়গায় এই যে আইকন রয়েছে, এটা ভালো করে খেয়াল করুন, এই যে সরি এই যে আইকন রয়েছে দেখুন, এখানে ক্লিক করলে আপনার কম্পিউটারে কি কি এক্সটেনশন আছে আপনি সেগুলো দেখতে পারবেন। আচ্ছা, তাহলে ডাটা স্ক্র্যাপিং করার জন্য আমার কি লাগবে, ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার, এই টুলসটা লাগবে, এটা ফ্রি টুলস। তো স্ক্র্যাপ কিভাবে করব, আমি এই শীটটা একটা একটা করে ওপেন করলাম। আমরা প্রথম দিনের উদাহরণটা আবার দেই, ওয়েট, প্রথম দিনের শীটটা আমি খুঁজে বের করি। প্রথম দিনের একটা শীট ছিল এখানে, মেবি এটা,
হ্যাঁ, এই শীটটা দেখুন, প্রথম দিন এই শীটটা আমাদের প্রথম দিনের উদাহরণ ছিল প্রথম ক্লাসের, যে ক্লায়েন্ট বলেছে ইউকে, ইউকেতে যতগুলো ফটোগ্রাফি কোম্পানি আছে সেগুলো তথ্য দেওয়ার জন্য তাকে। তো আমরা এখানে গিয়ে সার্চ করেছিলাম ফটোগ্রাফি ফটোগ্রাফি কোম্পানি ইন ইউকে, এটা লিখে সার্চ করার পর আমরা এই যে কতগুলো ওয়েবসাইট এখানে আমরা পেয়েছিলাম। এখন মোর বিজনেসে ক্লিক করে ওয়েবসাইটগুলো ওপেন করলাম। এখন আমি কি করলাম, এই একটা ওয়েবসাইটে গেলাম, এটা প্রথম দিন দেখিয়েছি কিন্তু আবার দেখাচ্ছি। এই ওয়েবসাইটে গিয়ে কি করলাম, এই ওয়েবসাইটের তথ্যগুলো আমরা এই শীটে নিয়ে আসলাম, এই শীট না এই শীটে। এখন ডাটা স্ক্র্যাপিং বলতে এই জিনিসটা বোঝায় যে আমি এই যে একটা একটা করে ওয়েবসাইট ওপেন না করে জাস্ট আমি এই যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার এক্সটেনশন রয়েছে, আমি যদি এইটার উপর ক্লিক করি, ক্লিক করলে দেখুন এইখানে আছে XLSX। আমি যদি এইখানে ক্লিক করি দেখুন একটা ফাইল ডাউনলোড হয়ে যাবে। তারপর এই ফাইলটা আমি যদি এখান থেকে ওপেন করি দেখুন সবগুলা তথ্য এইখানে আমাকে দিয়ে দিয়েছে ডাটা স্ক্র্যাপার। ঠিক আছে, এখান থেকে আমি তথ্যগুলো সংগ্রহ করতে পারি। তো এটা প্রথম দিন দেখিয়েছি, আজকে আবার দেখালাম। তো এইখানে অনেক প্রয়োজনীয় ডাটা থাকে, অনেক অপ্রয়োজনীয় ডাটা থাকে, আমরা অপ্রয়োজনীয় ডাটাগুলো এখান থেকে নিব না। আচ্ছা, তারপর দেখুন, তারপর আমি একটা ওয়েবসাইটের লিংক এখানে রেখেছি, আমরা আবার একটু স্ক্র্যাপ করে দেখি। এটা কেটে দেই। দেখুন ডাটা স্ক্র্যাপিং। এখন ধরেন আপনাকে একজন ক্লায়েন্ট একটা কাজ দিল ডাটা স্ক্র্যাপ করার জন্য, এবং আপনাকে একটা ওয়েবসাইটের লিংক দিয়ে দিল, সে যদি আমাকে এই ওয়েবসাইট থেকে ডাটা স্ক্র্যাপ করে দাও, ডাটা স্ক্র্যাপিং করে দাও এই ওয়েবসাইট থেকে। ফর এক্সাম্পল, সে যে কোনো একটা ওয়েবসাইট লিংক আপনাকে দিতে পারে, এইভাবে কোনো একটা ওয়েবসাইটের লিংক সে আপনাকে দিতে পারে, দিয়ে বলতে পারে এই ওয়েবসাইটের তথ্যগুলো আমাকে তুমি স্ক্র্যাপ করে দাও। খুব সহজ কাজ। কি তথ্য, কি তথ্য দিব, সে আপনাকে লিখে দিবে কি তথ্য। ধরেন সে বলেছে যে আপনাকে এই ওয়েবসাইট থেকে কিছু এজেন্ট খুঁজে দিতে হবে, আমি এখানে এজেন্ট সিলেক্ট করলাম। ধরেন আপনাকে সে বলেছে এইখানে ইউএসএ বা ইউকে বা ফ্রান্স বা জার্মান যে কোনো কান্ট্রি দেওয়ার জন্য, বা ওই কান্ট্রির এজেন্টের লিস্টগুলো দেওয়ার জন্য। আমি কান্ট্রি লিস্ট নাম দিলাম, তারপর সার্চে ক্লিক করলাম। ক্লিক করার পর ঠিক আগের মতো আমরা একটা ওয়েবসাইট পেয়ে যাবো। এই যে দেখুন এখানে অনেক অনেক এজেন্টের লিস্ট চলে আসছে। এইগুলা কিসের এজেন্ট, কেন এজেন্ট আপনাদের বুঝতে হবে না, এগুলা কিসের এজেন্ট আপনাকে বুঝতে হবে না। আপনি শুধু এইটুকু বুঝেন যে ক্লায়েন্ট আপনাকে কোনো একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে বলতে পারে যে এইখানে যারা এজেন্ট আছে বা বা যারা বিজনেসম্যান আছে বা যারা ওনার আছে বা এই ধরনের ব্যক্তিদের তথ্যগুলো আমাকে তুমি স্ক্র্যাপ করে দাও, স্ক্র্যাপিং করে দাও। ঠিক আছে, তো আমি এইভাবে খুঁজে বার করবো। তো আমি যে ওয়েবসাইট উদাহরণ দিয়েছি, ক্লায়েন্ট আপনাকে এই ওয়েবসাইট দিবে না, ক্লায়েন্ট আপনাকে অন্য কোনো ওয়েবসাইট দিতে পারে। ঠিক আছে, কাজটা দেখুন একইভাবে। এখন আমি এই ওয়েবসাইটে আছি, আমি কি করব, এরকম একটা শীট তৈরি করবো, তাই না? শীট তৈরি করে একটা একটা করে শীটে আমি তথ্যগুলো নিব, কিন্তু আমি একটা একটা করে নিব না, আমি স্ক্র্যাপ করে নিব। এই যে এখানে গেলাম। আচ্ছা দেখুন, তার আগে এখানে কয়টা পেজ আছে দেখুন, দেখুন এখানে 10টার উপরে পেজ আছে, একটা পেজ, দুইটা পেজ, তিনটা পেজ, 10টার উপরে পেজ আছে। ক্লায়েন্ট আপনাকে বললো যে 10টা পেজ স্ক্র্যাপ করার জন্য, 10টা, তাহলে আমি একসাথে 10টা পেজ স্ক্র্যাপিং করতে পারি। কিভাবে দেখুন, আমি এই যে ইনস্ট্যান্ট স্ক্র্যাপারে ক্লিক করলাম, ক্লিক করার পর এখন দেখুন এখানে আছে আপনার এই যে XLSX, এখানে ক্লিক করে ডাউনলোড হয়ে যাবে। কিন্তু আমি এটা ডাউনলোড করবো না, কেন করবো না, ক্লায়েন্ট আমাকে বলেছে 10টা পেজ নেওয়ার জন্য। এইখানে দেখুন দেখাচ্ছে পেজের সংখ্যা। ঠিক আছে, এইখানে দেখুন রয়েছে আপনার নেক্সট বাটন। তাহলে আমি কি করব, এইখানে এসে এই যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে এসে আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে যে নেক্সট বাটন, এখানে ক্লিক করব। এখন দেখুন একটু ওয়েট করি। আচ্ছা এই যে দেখুন, এই দেখুন দুইটা আছে, 2 পেজ, তিনটা, দেখুন 3 পেজ হয়ে গেছে, 4 পেজ হয়ে গেছে। হ্যাঁ দেখুন 5 পেজ হয়ে গেছে, 6 পেজ হয়ে গেছে।
7 পেজ হয়ে গেছে, 8 পেজ, আমাদের টার্গেট কত পেজ? 10 পেজ, 9 পেজ। দেখুন যে আমরা এটা বন্ধ করে দিলাম, শেষ। ওকে, এখন আমাদের কাজ শেষ। এখন আমরা এক্সেল ক্লিক করব। ফাইল ডাউনলোড হয়ে গিয়েছে, যে এই ফাইলটা, ইয়েসে ক্লিক করব। এখন দেখুন প্রচুর ডাটা, এখানে শেষ নেই, প্রচুর ডাটা, প্রচুর, কারণ এখানে 10টা পেজ আছে, প্রচুর ডাটা। ঠিক আছে, এখন ক্লায়েন্ট যদি বলতো 100 পেজ, তাহলে আমরা 100টা নিতে পারতাম। ক্লায়েন্ট বলতো যদি 20 পেজ, 20টা নিতে পারতাম। এখন এই ডাটাগুলোর মধ্যে আমি আগেই বলেছি যে কিছু প্রয়োজনীয় ডাটা থাকে, কিছু অপ্রয়োজনীয় ডাটা থাকে। ঠিক আছে, আচ্ছা, এই ক্লাস শেষ করতে হবে 11 মিনিটের মধ্যে। আমি আগে বলেছিলাম আপনাদেরকে যে আমি আজকে গুগল মিট ফ্রিটা ইউজ করতেছি, তো 11 মিনিট পরে আমি আরেকটা লিঙ্ক দিব। 11 মিনিট পরে যদি ক্লাসটা কেটে যায়, আপনারা আবার নতুন লিঙ্কে জয়েন করবেন। ওকে, তো কি বলছিলাম? হ্যাঁ, এই যে শীটটা আছে, এখন সরাসরি এই শীটটা আমি ক্লায়েন্টকে কিন্তু দিয়ে দিতে পারি এক্সেলে নিয়ে, তাই তো? কিন্তু এখানে দেখুন অনেক তথ্য আছে যেগুলো আমার প্রয়োজন নেই, অপ্রয়োজনীয় অনেক তথ্য এখানে থাকতে পারে। এখন ক্লায়েন্ট আমাকে যে যে তথ্যগুলো নেওয়ার জন্য বলবে, আমি এই তথ্যগুলো রাখবো, বাকি বাকি বিষয়গুলো আমি এখান থেকে ডিলিট করে দেবো। ঠিক আছে, ক্লিক করলাম, ক্লিক করার পর এখান থেকে আমি এগুলোকে এই যে ডিলিট, দেখছেন? যেটা আমার প্রয়োজন এইটা আমি রাখবো। ধরুন এইটা আমার প্রয়োজন নাই, এই 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 ঘরটা আমার প্রয়োজন নাই, আমি এখান থেকে এই যে ডিলিট। এইভাবে যে ঘরগুলো প্রয়োজন নেই, যে কলামগুলো প্রয়োজন নেই, যে তথ্যগুলো প্রয়োজন নেই, এই অপ্রয়োজনীয় তথ্যগুলো আমি ডিলিট করে দিব। প্রয়োজনীয় তথ্যগুলো আমি এখানে রাখবো। ক্লায়েন্ট আপনাকে কি কি বলবে, হ্যাঁ, আপনি দেখবেন। এগুলো রাখবো, রাখার পর আমি এটাকে আবার এখানে ক্লিক করে যে এডিট করতে পারি। আমি নামটা আমি এখান থেকে এডিট করে দিব। ঠিক আছে, এগুলো আমি এডিট করে দিব। এখন আমি এই শীটটা এই ক্লায়েন্টকে দিয়ে দিতে পারি, কারণ এটা আমার এক্সেলে চলে গেছে। দেখুন আমি কোথায় আছি, এখন তো এক্সেলে আছি, তাই না? এই দেখুন এক্সেলে আছি। এখন আমি এই শীটটাই আমার ক্লায়েন্টকে আমি দিয়ে দিতে পারি। ঠিক আছে, মানে অপ্রয়োজনীয় ডাটাগুলো এখান থেকে মাইনাস করে আমি দিয়ে দিতে পারি। আচ্ছা, এই শীট থাক এখানে। আমরা আরেকটা উদাহরণ দিয়ে দিই, খুব সহজে বুঝতে পারবেন। 9 নম্বর টপিক হচ্ছে ডাটা মাইনিং। হোয়াট ইজ ডাটা মাইনিং? ডাটা মাইনিং জিনিসটা কি? এই যে আমরা এখান থেকে এতক্ষণ অপ্রয়োজনীয় জিনিসগুলো বাদ দিয়ে দিয়েছি, প্রয়োজনীয় জিনিসগুলো আমরা এখানে রেখেছি, এইটার নাম ডাটা মাইনিং। আমি আবার বলি, দেখুন ডাটা মাইনিং এর প্রচুর কাজ কিন্তু পাওয়া যায়। আমরা এখন আছি 9 নাম্বার টপিকে, আমার এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। দেখুন ডাটা মাইনিং লিখে যদি সার্চ করি, আপনি দেখবেন প্রচুর কাজ আছে কিন্তু। একটু ওয়েট করি। দেখুন প্রায় 5,500 গিগ আছে ডাটা মাইনিং। এখন ডাটা মাইনিং কি? ডাটা মাইনিং হচ্ছে অনেক অপ্রয়োজনীয় জিনিস থেকে আমার প্রয়োজনীয় জিনিসগুলোকে তুলে আনা, অপ্রয়োজনীয় ডাটা থেকে আমার প্রয়োজনীয় ডাটাগুলো তুলে আনা, এটাই ডাটা মাইনিং। আশা করি ডাটা মাইনিং এর কাজ করার জন্য এতটুকু বুঝাই যথেষ্ট। উদাহরণ, এই যে এই শীটটা আমি তৈরি করেছি। এখন ধরেন এই ধরনের অনেকগুলা তথ্য ক্লায়েন্টের কাছে আছে, শীট আছে। ক্লায়েন্ট আপনাকে বললো দেখুন এই শীটে হিজিবিজি অনেকগুলো আছে, তুমি কি করবা? এই শীট থেকে শুধুমাত্র মোবাইল নাম্বার, এই যে ডলার, দাম, ওয়েবসাইট লিঙ্ক, এই তথ্যগুলো আমাকে তুমি কালেক্ট করে দাও। এখন যখন ক্লায়েন্ট আমাকে এই শীটটা দিবে বা যে কোনো ধরনের শীট দিবে, দিয়ে আমাকে বলবে তুমি মাইনিং করে দাও, কি মাইনিং করব সে লিখে দিবে। তখন আমি কি করবো, এখান থেকে যে আমার প্রয়োজনীয় জিনিসগুলো আমি রাখবো, অপ্রয়োজনীয় জিনিসগুলো আমি মাইনাস করে দিব। খুব ইজি কাজ। ঠিক আছে, প্রয়োজনীয় জিনিসগুলো আমি রাখবো, অপ্রয়োজনীয় জিনিস এখান থেকে আমি মাইনিং করে দিব, মানে ডিলিট করে দিব। এই যে অপ্রয়োজনীয় জিনিসগুলো ডিলিট করে দিয়ে প্রয়োজনীয় জিনিসগুলো আমি রাখবো। প্রয়োজনীয় কি, মানে যে বিষয়গুলো ক্লায়েন্ট আমাকে রাখার জন্য বলেছে আমি এগুলো রাখবো, এইটা হচ্ছে মূলত ডাটা মাইনিং। আমি আশা করি আপনাকে বুঝাতে পেরেছি যে ডাটা মাইনিং জিনিসটা কি। আচ্ছা, এখন ক্লাসে 7 মিনিট আছে। আচ্ছা, এখন হচ্ছে দেখুন আমরা বুঝলাম যে ডাটা মাইনিং কি। আশা করা যায় ডাটা মাইনিং আপনারা করতে পারবেন। জাস্ট এই প্রয়োজনীয় ডাটাগুলা তুলে আনা, অনেকগুলা ডাটার মধ্যে অনেকগুলা প্রয়োজনীয় অপ্রয়োজনীয় ডাটার মধ্যে আমার প্রয়োজনীয় ডাটাগুলো সংগ্রহ করে ক্লায়েন্টকে দিয়ে দেয়া, এটা হচ্ছে ডাটা মাইনিং। আচ্ছা, আরেকটা কাজ আছে পিডিএফ টু ওয়ার্ড, ইমেজ টু ওয়ার্ড।
পিডিএফ। এই যে আমার কাছে দেখুন কিছু ফাইল আছে, এই ফাইলটা আছে পিডিএফ ভার্সন। আমি দেখাই আপনাদেরকে, এই যে এই ফাইলগুলো আছে পিডিএফ। দেখুন এইটা হচ্ছে কিন্তু দেখুন একটা বইয়ের ছবি আছে, এটা কিন্তু ছবি, এটা আমি একটা বইয়ের ছবি তুলে এখানে আপলোড করে রেখেছিলাম। এখন কোনো ক্লায়েন্ট আপনাকে এরকমের কোনো ছবি দিবে, বইয়ের ছবি দিয়ে আপনাকে বলবে এটা ওয়ার্ডে কনভার্ট করে দাও। এখন ধরেন এই বইয়ে আপনাকে সেই এরকম 1000 পেজের ছবি দিয়েছে, 1000টা ছবি দিয়েছে। এখন আপনি কি এগুলো লিখে লিখে টাইপ করবেন কম্পিউটার দিয়ে ওয়ার্ডে? না, এগুলো টাইপ করবেন না, আমরা এগুলোকে এক ক্লিকে কনভার্ট করে ফেলবো ওয়ার্ডে, ঠিক আছে? অথবা আপনাকে সেইভাবে একটা পিডিএফ দিয়েছে, দেখুন একটা পিডিএফ দিয়েছে, পিডিএফ দিয়ে বলেছে আমাকে এই পিডিএফটা তুমি ওয়ার্ডে কনভার্ট করে দাও। কোথায় কনভার্ট করে দাও? ওয়ার্ডে। তো এই কাজ আমরা টুলস দিয়েও করতে পারি, আবার নরমালিও করতে পারি। আবার ক্লায়েন্ট আপনাকে বলতে পারে এই পিডিএফ আমাকে এডিটিং করে দাও। এডিটিং মানে ধরুন এখানে রয়েছে অ্যাবাউট মি, সে বললো এখানে অ্যাবাউট মি না অ্যাবাউট আস লিখে দাও, ঠিক আছে? আমার কোনো কিছু চেঞ্জ হবে না, তুমি আমাকে এটা উইদাউট চেঞ্জ, কোনো কিছু চেঞ্জ না করে, ধরুন আমার ছবি চেঞ্জ হবে না, কোনো কিছু চেঞ্জ হবে না, জাস্ট তুমি আমাকে এডিটিং করে দাও। বা ধরেন এখানে কোনো বানান ভুল হচ্ছে ক্লায়েন্টের, সে বললো যে তুমি এটাকে আমাকে এডিটিং করে দাও, এটা পিডিএফ। তাহলে এই কাজটার নাম হচ্ছে কি আমাদের কি, দেখুন এই কাজটা থাকতে পারে অনেক ভাবে। একটা হচ্ছে ক্লায়েন্ট আপনাকে কোনো পিডিএফ দিয়ে বলতে পারে এটা ওয়ার্ডে কনভার্ট করে দাও, কোনো পিডিএফ দিয়ে বলতে পারে এটা এক্সেলে কনভার্ট করে দাও, কোনো ছবি দিয়ে বলতে পারে এটা ওয়ার্ডে কনভার্ট করে দাও, কোনো ছবি দিয়ে বলতে পারে এটা এক্সেলে কনভার্ট করে দাও, কোনো পিডিএফ দিয়ে বলতে পারে এটা এডিটিং করে দাও। দেখুন এডিটিং করে দেয়া এক জিনিস, আর ওয়ার্ডে কনভার্ট করা আরেক জিনিস, ঠিক আছে? তো আমরা আগে কনভার্ট করা দেখে নেই, পরে দেখবো আমরা কিভাবে এডিটিং করতে হয়। তো কনভার্টটা আপনি খুব সহজে করতে পারবেন। কিভাবে? দেখুন ধরেন টাইমটা দেখে নেই, 4 মিনিট আছে। ধরেন ক্লায়েন্ট আপনাকে এই ছবিটা দিয়েছে, এই ছবিটা দিয়ে বললো যে তুমি এইটাকে ওয়ার্ডে কনভার্ট করে দাও। এখন আমি যেটা করব, সরাসরি আমার গুগল ড্রাইভে চলে যাব। ড্রাইভে কোথায়? গুগল ড্রাইভ, এই যে গুগল ড্রাইভ। গুগল ড্রাইভে গিয়ে আমি এটাকে আপলোড করবো, এখান থেকে নিউতে ক্লিক করব, এই যে আপলোড, ফাইল আপলোড, এখানে যাব। আপলোডে গিয়ে কোথায় রাখা আছে আমার এটা রাখা আছে গিয়ে আপনার কোথায় যেন দিস পিসিতে, হ্যাঁ না এটা রাখা আছে আমার ডেস্কটপে। আচ্ছা ডেস্কটপে পিডিএফ। দেখুন এই ছবিটা ক্লায়েন্ট দিয়েছে, দিয়ে বলেছে এটা আমাকে এডিটিং করে দাও, মানে এমএস ওয়ার্ডে কনভার্ট করে দাও। আমি কি করলাম, এটাকে গুগলে আপলোড করে ফেললাম, গুগল ড্রাইভে। দেখুন এটা গুগল ড্রাইভে আপলোড হচ্ছে, কিন্তু আমরা একটু ওয়েট করি, এটা আপলোড হয়ে যাক। দেখুন ইমেজটা গুগল ড্রাইভে আপলোড হয়ে গেছে। এই যে দেখুন কত সহজ কাজ, জানলে কত সহজ, না জানলে কত কঠিন। এখন এই যে ইমেজটা দেখুন, এই ইমেজটা কিন্তু আপলোড হয়েছে ক্লায়েন্টের। এখন জাস্ট এই ইমেজটা মাউসের রাইট বাটনে ক্লিক করব, রাইট বাটনে ক্লিক করার পর এই যে মাউসের রাইট বাটনে ক্লিক করব, ওপেন উইথে ক্লিক করব, ওপেন উইথে ক্লিক করার পরে যে গুগল ডক্স, মানে এই ইমেজটা আমরা গুগল ডক্সে ওপেন করব। এই যে ওপেন উইথ গুগল ডক্স, দেখুন এই ইমেজটা গুগল ডক্সে ওপেন হচ্ছে। এই যে ডক্সে ওপেন হচ্ছে, দেখুন ইমেজটা ডক্সে ওপেন হয়ে গিয়েছে। নিচের দিকে দেখুন এই বইয়ের মধ্যে যা কিছু লেখা আছে ছবির মধ্যে সবগুলা কিন্তু এখানে লেখা চলে আসে। ঠিক আছে, দেখছেন মাত্র 1 মিনিটও লাগে নাই এই কাজটা আমার করার জন্য। এখন আমি কি করতে পারি, এই যে নিচে যে লেখাগুলো আছে এই প্রত্যেকটা লেখাকে আমি এক ক্লিকে কপি করব। এক ক্লিকে আমি কপি করতে পারি। কপি করে আমি আপনার উদাহরণ দিচ্ছি, কপি করে আমি, সে বলেছে ওয়ার্ডে দেওয়ার জন্য, ঠিক আছে তাই তো? আমি ওয়ার্ডে যাব, ওয়ার্ডে যাওয়ার পর আমি এখান থেকে একটা নিউ শীট নিব, পেজ নিব, টেস্ট। দেখো যা কপি করেছিলাম আমরা সব ওয়ার্ডে নিয়ে এসেছি। এখন ধরেন কালার চেঞ্জ কিভাবে করবেন সেটা আপনি করতে পারবেন। ওয়ার্ডে যেভাবে কালার চেঞ্জ করতে হয় আপনি সেটা কিভাবে করে নেবেন। আমরা দেখলাম খুব সহজে কিভাবে একটা ছবিকে এমএস ওয়ার্ডে কনভার্ট করা যায়। আচ্ছা, তো আমরা আজকে আর ক্লাস এগোবো না, কারণ আমার এখানে প্রচন্ড জ্বর হচ্ছে।
আপনারা হয়তো শব্দ শুনতে পাচ্ছেন, প্রচন্ড জোর হচ্ছে, বিদ্যুৎ চলে গেছে এবং আপনার খুবই খারাপ অবস্থা। আজকে ক্লাস এই পর্যন্ত থাক। আমরা পিডিএফ এডিটিং পর্যন্ত দেখেছি, সরি 10 নাম্বার পয়েন্ট পর্যন্ত আমরা দেখেছি। 11 নাম্বার পিডিএফ এডিটিং এবং ওয়েব রিসার্চ আমরা আগামী ক্লাসের কোনো একটা অংশে দেখব। ঠিক আছে, আজকে আমরা ক্লাস করাতে পারবো না, অনেক বৃষ্টি হচ্ছে। আপনারা সবাই ভালো থাকুন। হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি আপনাদেরকে আপডেট জানিয়ে দিচ্ছি কবে ক্লাস হবে কবে না। আজকে আমি আর কথাও বলতে পারতেছি না, প্রচন্ড জ্বর হচ্ছে। আল্লাহ হাফিজ।